আচ্ছা কথা হবে না তোমার ল্যাব আর হচ্ছে অ্যাসাইনমেন্টের ইনফরমেশনগুলো আবার একটু ক্লিয়ার করব অ্যাসাইনমেন্টে আজকে লাস্ট ডেট ছিল আজকের মধ্যে যারা দিতে পারবা তারা ভালো কিছু পাবে আর এর পরেও আমি দিব সেক্ষেত্রে কনসিডারেশন বুঝতেই পারতেছি আর ল্যাব রিপোর্ট যেটা খাতা ল্যাবের প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে পরীক্ষা দিনে নিয়ে আসতে হবে ঠিক আছে পরীক্ষার পরে আর কোনোটা অ্যাকসেপ্ট হবে না পরীক্ষার টাইমে এটা আমাকে এখানে জমা দিতে হবে তারপর পরীক্ষা করতে হবে ঠিক আছে আচ্ছা এই দুটো ইনফরমেশনগুলো আর ক্লাস টেস্টটা হচ্ছে আগামীকাল আমাকে করে দিতে হবে এটা আমরা অনলাইনে নিয়ে ঠিক আছে চলো স্যার অ্যাসাইনমেন্টটা ফাইল করে আপনার ডেস্কে রেখে দিন হ্যাঁ এক কাজ করে দেন ক্লাস শেষে আচ্ছা না এখন পড়াশোনা আসো রিঅ্যাক্টিভ টাই লাস্ট ক্লাসে আমরা রিঅ্যাক্টিভ টাই পড়তেছিলাম রিঅ্যাক্টিভ টাই কাকে বলে কয়েকটা টপিক আমরা পড়ছিলাম আর হচ্ছে অ্যাসাইনমেন্টের টপিকটা একটু রিভিউ করলে স্যার অ্যাসাইনমেন্টের টপিক কোথায় গেছে শুনে যাবো আরে এই যে অ্যাসাইনমেন্ট করেছেন ল্যাবের টপিকটা ল্যাবের টপিক আর নাই ল্যাবে হচ্ছে দেখো ম্যানুয়াল দেওয়া আছে ল্যাবে তো 11টা টপিক দেওয়া আছে পাঁচটার বেশি 4-5টা না 5টার বেশি 5-6টা তাহলে ঠিক আছে 5টা 4-5টা মিলে তো বলে 4টাই করে দিই আজকে বিশাল লাগবে সারালে এগুলো আমরা পড়েছিলাম রিঅ্যাক্টিভ ডাই কাকে বলে কেন রিঅ্যাক্টিভ ডাই হয় রিঅ্যাক্টিভ ডাই ইজ সো কল্ড কেন রিঅ্যাক্টিভ ডাইকে রিঅ্যাক্টিভ ডাই বলা হয় আর রিঅ্যাক্টিভ ডাইসের স্ট্রাকচারাল প্রপার্টিজ আমরা পড়ছিলাম রিঅ্যাক্টিভ গ্রুপের রিঅ্যাক্টিভ ডাইসের মধ্যে থাকলে কি ধরনের অ্যাক্টিভিটি শো করে সেটা পড়ছিলাম ইম্পর্টেন্সে পড়ছিলাম জেনারেল ডাইভিসার পড়ছিলাম একটা ডাইসের স্ট্রাকচার আগাইছিলাম মনে আছে কে ছিল ডাইসের স্ট্রাকচার আগে জেনারেল ডাইসের স্ট্রাকচার আগে বিভিন্ন ধরনের গ্রুপের মেনশন করে কোনটা কি ধরনের গ্রুপ আছে এজ এ গ্রুপ আছে মানে কনফার গ্রুপ আছে ক্রোমোজেন আছে তারপর আছে সলভোলাইজিং গ্রুপ আছে লেজিং গ্রুপ আছে ফাংশনাল অথবা রিঅ্যাক্টিভ গ্রুপ আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আর সেলুলোজের সাথে রিঅ্যাক্টিভ ডাইসের যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে যে বন্ডটা গঠন খুবই ইম্পর্টেন্ট যে কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে সেটা আমরা দেখাইছিলাম স্ট্রাকচার এবং ডিজাইন করে আমরা দেখেছিলাম এগুলো আমরা পড়েছিলাম এগুলো রিভিউ করতেছিলাম আবার নতুন একটা চ্যাপ্টারে যেতে হচ্ছে তাড়াতাড়ি রিঅ্যাক্টিভ ডাইসের আর কমন কিছু বিষয় আছে একটু আমাদের দেখতে হবে যেমন হচ্ছে ক্লাসিফিকেশন অফ রিঅ্যাক্টিভ ডাই রিঅ্যাক্টিভ ডাই কয় ধরনের হয় ফ্যাক্টরিতে কাজ করো না তোমরা দুই প্রকার কে কে আমরা যদি রিঅ্যাক্টিভ গ্রুপের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করি তাহলে এটা হয় হচ্ছে তোমার মোনোফাংশনাল বাইফাংশনাল ট্রাই টেট্রা আর পেন্টা আর মাল্টি কথা বুঝছো কয় প্রকার ফাংশনাল 5টা হলো 5 ফাংশনাল bifunctional, tri, tetra,
এটা তারা কি বুঝতেছে একদিন বলো তো, যারা লাস্ট দুইটা ক্লাস করেছো, মনো ফাংশনাল রিঅ্যাক্টিভ ডাই। মনোর বাংলা কি? একক। এক, তাই না? মানে একটা সিঙ্গেল। তো যে ডাইসের স্ট্রাকচার তোমাদের আঁকাইছিলাম লাস্ট ক্লাসে, সেখানে দেখাইছিলাম যে একটা রিঅ্যাক্টিভ গ্রুপ না, একটা ফাংশনাল গ্রুপ দেখাইছিলাম। ওই টাইপের ডাইগুলোকে আমরা মনো ফাংশনাল বলি। বাই মানে দ্বৈত। দুই পাশে যদি দুইটা থাকে, টু টাইপের থাকে। ট্রাই মানে তিনটা, টেট্রা মানে চারটা, প্যান্টা মানে মাল্টি মানে অনেক। রিঅ্যাক্টিভ গ্রুপ অথবা ফাংশনাল গ্রুপের সংখ্যা যত বেশি হবে, রিঅ্যাক্টিভ ডাইসের অ্যাক্টিভিটি কেমন হবে বলো তো? কোন একটা ডাইসের মলিকুলার স্ট্রাকচারে যদি ফাংশনাল অথবা রিঅ্যাক্টিভ গ্রুপ বেশি থাকে, তাহলে তার অ্যাক্টিভিটি কেমন হবে? ভালো হবে। রিঅ্যাক্টিভ গ্রুপ বেশি মানে সে বেশি পরিমাণ ফাইবারের সাথে বন্ড করছে, বেশি স্ট্রং বন্ড হচ্ছে। তো ফাইবারের সাথে যে স্ট্রং বন্ড হওয়ার কারণে ফাস্টনেস প্রপার্টিজ ভালো হচ্ছে। আমাদের উদ্দেশ্যটা কি? এই যে এত কিছু করতেছি, উদ্দেশ্যটা কি? টাইম যে এত করতেছি, ওয়েট প্রসেস করতেছি, উদ্দেশ্যটা কি? এই ভিতরে ভালো স্পন্সর এবং কেমিক্যাল ডাইস এগুলো সম্পর্কে ভালোভাবে যাতে বুঝতে পারি কোনটা কি কাজ, এগুলো জানতে পারি। আমাদের একমাত্র উদ্দেশ্য কাপড় রং করা, তাই না? উদ্দেশ্যটা হচ্ছে কাপড়, সুতা, কাপড় রং করা, এটাই তো উদ্দেশ্য, তাই না? আর এই উদ্দেশ্যটা ভালো মতো করতে হবে না। রং করলাম, পানিতে ধুইলাম অথবা হালকা রাবিংয়ে উঠে গেল, তাহলে কি সেটা আমার ভালোভাবে হলো? মানে যখন ডাইস মলিকুল ফাইবারের ভিতর শক্তভাবে থাকছে, পানিতে অথবা সিম্পল রাবিংয়ে উঠে যাবে না, সানলাইটে এটা ফেড হবে না, এই ধরনের ডাইংটাই তো আসলে আমাদের উদ্দেশ্য, তাই না? আর এটা করার জন্য যদি ডাইমলিকুল ফাইবারের সাথে বন্ডটা স্ট্রং করে, একজনের যদি 2 হাত থাকে, আরেকজনের 4 হাত থাকে, তো 2 হাত দিয়ে কোনো একটা জিনিসকে ধরতে গেলে সে যে শক্তি দিয়ে ধরবে, 4 হাত দিয়ে ধরলে তো বেশি শক্তি দিয়ে ধরবে না, বেশি সেখানে 4টা বন্ড হবে না। এই জন্য ফাংশনাল গ্রুপ যত বেশি হবে, ডাই ফাইবারের ইন্টারঅ্যাকশনটা তত বেশি হবে, ফাস্টনেস প্রপার্টিসটা ইমপ্রুভ করবে। তবে এখানে আবার বেশ কিছু ঝামেলাও আছে। রিঅ্যাক্টিভিটি যত বাড়ে, ডাই ফাইবারের ইন্টারঅ্যাকশন অ্যাফিনিটি সাবস্টেন্টিভিটি যত বাড়তে থাকবে, তখন তার লেভেল আনলেভেল ডাই হওয়ার পসিবিলিটি থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। এটার মনোফাংশনালের ক্ষেত্রে এক ধরনের থাকবে। এই লোডটা তোমরা একটু ছবি তুলে নিয়ে এটা নিয়ে বেশি কথা বলতেছি না। আর আমাদের একটা ডাই করতে হবে, ইম্পর্টেন্ট টার্মগুলি কি দেখাই দিতে হবে। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ গ্রুপের উপর ভিত্তি করে, বেসড অন দা রিঅ্যাক্টিভ গ্রুপ অফ রিঅ্যাক্টিভ ডাইস আমরা ক্লাসিফিকেশন ব্যবহার করতে পারি। আর হচ্ছে আছে না ডাই মিডিয়ামের উপর ভিত্তি করে আমরা রিঅ্যাক্টিভ ডাইকে ক্লাসিফাই করতে পারি বেসড অন দা যারা ডাইংয়ে আসো, কে কে আসো এখানে? ডাইংয়ে একদম ডাইং করো, তুমি করো? আচ্ছা, রিঅ্যাক্টিভ ডাইংয়ে কত টেম্পারেচারে ডাইং করো? 60 করো। এটা কোন মিডিয়াম? 60 এটা কোন মিডিয়াম? মিডিয়ামে করো। আমি যদি টেম্পারেচার ডিগ্রির জন্য বলি, তোমার হচ্ছে ব্র্যান্ডের উপর ভিত্তি করে, মানে ডাইস তো তোমার আমরা ডাই নিয়ে করতেছি না, ডাই হচ্ছে সব ধরনের রিঅ্যাক্টিভ ডাই তুমি সব টেম্পারেচারে অ্যাপ্লাই করতে পারো। ব্র্যান্ডের উপর ভিত্তি করে আমরা যদি বলি তাহলে হচ্ছে হট, কোল্ড, মিডিয়াম, তিনটা ব্র্যান্ড আছে। নর্মালি তোমরা যেটা করো সেটা হচ্ছে মিডিয়াম ব্র্যান্ড। মিডিয়াম ব্র্যান্ডকে তোমরা কোল্ড ব্র্যান্ড বলে থাকো অনেক সময়, চালো কিন্তু কোল্ড ব্র্যান্ড হলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিচে হবে, 40-45 ডিগ্রি। হ্যাঁ, আর তোমার মিডিয়াম হচ্ছে তোমার 50 থেকে
65 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি করো তাহলে সেটা হচ্ছে মিডিয়াম ব্লেন্ডার। সব ধরনের ডাই কি মিডিয়াম ব্লেন্ডার হয়? সব ধরনের ডাইস রিঅ্যাক্টিভ ডাইসও মিডিয়াম ব্লেন্ডার না। আর কিছু কিছু ক্রিটিক্যাল কালার আছে, লাইট কালার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা হট ব্লেন্ডার ইউজ করি, এবং হট ব্লেন্ডের ডাইসগুলো তুমি যদি টেম্পারেচার 50 থেকে 60 রাখো তাহলে সেটাতে ভালো ডাই হবে না। তোমার হট ব্লেন্ডের ডাইসগুলো হট টেম্পারেচারে রাখতে হবে, এবং হট টেম্পারেচার বলতে যে 100 200 300 এরকম না, ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে মানে মোস্ট অ্যাপ্লিকেবল রেঞ্জ হচ্ছে তোমার 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বেশিরভাগ ক্ষেত্রে 85 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করা হয় থাকে, ডিপেন্ড অন দ্য টাইপ অফ ম্যানুফ্যাকচারার। মানে রিঅ্যাক্টিভ ডাই ধরো তোমার সানজলও করতেছে, সেবাগেগেও করতেছে, আর তোমার রেমাজলও করতেছে, ইন্ডিয়ান ডাইসও আছে। এখন এই যে মানে কিছু কিছু ডাইস আছে 4000 টাকা কেজি, কিছু আছে 1500 টাকা 1600 টাকা কেজি। এটা ডিপেন্ড করতেছে ম্যানুফ্যাকচারারের টাইপের উপর, টাইপ অফ রিঅ্যাক্টিভ ডাইস সেম ব্র্যান্ডের ডিফারেন্ট টাইপসের ম্যানুফ্যাকচারের কারণে এটা প্রপার্টিজ ডিফারেন্স করতে পারে। আচ্ছা, হট ব্যান্ডের ক্ষেত্রে বললাম এটা, আর কোল্ড ব্যান্ডের ক্ষেত্রে নরমালি প্র্যাকটিক্যালি আমি খুব একটা দেখি না কোল্ড ব্যান্ডের অ্যাপ্লিকেশনটা। এইভাবে আসলে আমরা ব্র্যান্ডিংয়ের উপর ভিত্তি করে টেম্পারেচারের ডিপেন্ড অন দ্য টেম্পারেচার বলতে পারো, এর উপর ভিত্তি করে আমরা রিঅ্যাক্টিভ ডাইকে এই তিনটা ব্র্যান্ডে ক্লাসিফাই করতে পারি। আর রিসেন্ট ক্লাসিফিকেশন যেটা খুব দ্রুত যাইতে হচ্ছে, কারণ তোমরা অনেকদিন ক্লাস করতে পারো না, তারপরে ক্লাসে আসা মানে একটা হচ্ছে তোমার অ্যালকালি। অ্যালকালি কি? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস্টিক। আর এইটা হ্যাঁ অ্যালকালি কোনগুলা তোমরা জানো, কথা বলো না কেন? অ্যালকালি কোনগুলা? হাতের উপরে পিএইচ অ্যালকালি কাস্টিক সোডা কাস্টিক সোডা, সোডা অ্যাশ। কাস্টিক কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। আর সোডা অ্যাশ? সোডিয়াম কার্বনেট। আচ্ছা, অ্যালকালি কন্ট্রোলেবল হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইসের ক্ষেত্রে যে মিডিয়ামটা, এটা হচ্ছে ডাইস ট্রান্সফার হওয়া ডাইভার থেকে অথবা সলিউশন থেকে তোমার হচ্ছে ফাইবারের মধ্যে। এটা হচ্ছে যে বাদটা আমরা, এটা হচ্ছে অ্যালকালি, অবশ্যই অ্যালকালি বাদ থাকে, এবং সেক্ষেত্রে পিএইচ থাকে একটু বেশি, হাই 11 কাছাকাছি এরকম থাকে, এবং টেম্পারেচার থাকে 40 থেকে 60 ডিগ্রি। মিডিয়াম ব্লেন্ড এখানে ইউজ করা হয়। আচ্ছা, অপটিমাল ফিক্সেশন এটার কারণে হয়ে থাকে। আর সল্ট কন্ট্রোলেবল যে রিঅ্যাক্টিভ ডাইগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার এই ডাইগুলো পুরোপুরি হচ্ছে সল্টের নিয়ন্ত্রণ। তুমি অ্যালকালি মিডিয়ামেই রাখলা, বাট সেখানে ডাই ট্রান্সফার হওয়া, ডাইগুলো ফাইবার থেকে ডাইগুলো হচ্ছে ডাইভার থেকে ফাইবারে ট্রান্সফার হওয়ার জন্য সল্ট অথবা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। তোমরা জানো ন্যাচারাল সেলুলোজিক ফাইবারগুলো সারফেস থাকে হচ্ছে সারফেস চার্জ থাকে অ্যানোনিক, এবং রিঅ্যাক্টিভ ডাইও অ্যানোনিক। নেগেটিভ কি হয়? রিপালস করে। এখানে সল্টটা কি করে? জাস্ট ফাইবারের সারফেসটাকে নিউট্রালাইজ করে দেয়। নিউট্রালাইজ করে দিলে তখন কি হয়? সেখানে একদম পার্শিয়ালি পজিটিভ চার্জ ক্রিয়েট হয়। তখন নেগেটিভ ডাইস আর পজিটিভ ফাইবার সারফেসের অ্যাট্রাকশন হয়। পজিটিভ কখনো অ্যাট্রাকশন হয়, ছেলে অ্যাট্রাকশন হয়, ছেলে মেয়ে অ্যাট্রাকশন হয়। এই যে নেগেটিভ পজিটিভ যে চার্জ ক্রিয়েট করা হয় সেটার কাজ হচ্ছে সল্টের কাজ ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, এবং এই সল্টের মাধ্যমে মানে এই ডাইসগুলো সল্ট দ্বারাই কন্ট্রোল করা হয়ে থাকে তার ডাই। আর এটা হচ্ছে তোমার টেম্পারেচার কন্ট্রোলেবল, যেখানে সেখানে আসলে সল্ট এবং অ্যালকালি মিডিয়ামে পুরোপুরি ডাই লেভেল ডাই কন্ট্রোল করা সম্ভব হয় না, সেখানে হাই টেম্পারেচার লাগে, যেমন হট ব্যান্ডের মতো। সেখানে ভালো ডাই পেতে হলে, ভালো ডাই এক্সহশন পেতে গেলে তোমার হচ্ছে টেম্পারেচারটা বেশি দিতে হবে, হাই টেম্পারেচার দিতে হবে। এইগুলো হচ্ছে তুমি যদি ক্রিটিক্যাল টার্কিশ কালার, টার্কিশ কালার ডাই করছো
স্যার এটা হার্ডওয়্যার এটাতে তোমার টেম্পারেচারটা পড়ে শেষ। রিঅ্যাক্টিভ ডাইসের আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে তোমার কি বলে রিঅ্যাক্টিভ ডাই দিয়ে কটন ফাইবার ডাই করা। ডিসক্রাইব দ্য ওয়ার্কিং প্রসিডিউর অফ রিঅ্যাক্টিভ ডাইং অফ কটন উইথ রিঅ্যাক্টিভ ডাইস। এরকম একটা কোশ্চেন আসতে পারে, তোমার একটা রেসিপি তোমার লিখতে হবে XYZ দিয়ে একটা এক্সপ্লেন লেখার পরে দেন তুমি এটা বর্ণনা করবে কিভাবে লিখতে হবে। আর তোমরা তো অনলাইন দাও তাই না? অনলাইন কপি পেস্টের ক্ষেত্রে একটু সরি আচ্ছা, রিঅ্যাক্টিভ ডাইসের আরো বেশ কিছু আছে, আমরা সাজেশনে দিয়ে দেবো, ওটা তোমাদের একটু বাসায় স্টাডি করতে হবে। যেমন হাইড্রোলাইসিস অফ রিঅ্যাক্টিভ ডাই, এটা আমি একটু আলোচনা করে রাখি, তোমাদের লিখে নাও যাতে পয়েন্টটা মনে থাকে। হাইড্রোলাইসিস কেন হয় জানো? হাইড্রোলাইসিস হচ্ছে এই সাবজেক্টেরই ফিজিওকেমিক্যাল অ্যাসপেক্ট অফ ডাইং, সেই চ্যাপ্টারে পড়াইছিলাম, এবং ফিক্সেশন চ্যাপ্টারে পড়াইছিলাম। ডাইয়ের সাথে তোমার ফাইবারের যে কেমিক্যাল রিঅ্যাকশনটা হয়ে বন্ড গঠন করে, যদি ডাই মলিকুল এই ডাইভার থেকে, এটা কি ডাইভার না? ডাইভার থেকে ফাইবারের ভিতরে যখন ডাই মলিকুলগুলি যাবে, আর এই ডাই মলিকুলগুলি কি ওয়াটার মলিকুলের সাথে ডিজলভ হয়েছে না? এগুলো হচ্ছে ওয়াটার মলিকুলের বাংলা জানো সবাই? জানো মনু মনু ডাইসের অণু আর হচ্ছে ওয়াটার অণু। মানে যখনই পাত্রের মধ্যে অথবা তুমি বাতে পানির মধ্যে ডাইস দিবা, কি হয়? দ্রবীভূত হয়ে যাবে না? ওয়াটারের সাথে সাথে সলিউবল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে পানির ভিতরে ডাইমলিকুলগুলো আছে, এগুলো তোমার আসল উদ্দেশ্যই হচ্ছে ডাইমলিকুলগুলো ফাইবারের ভিতরে ঢুকানো। ফাইবারে ঢুকলে কাপড় রং হবে, তাই তো? এই উদ্দেশ্যটা ফিল আপ করতে গেলে এর পুরো মেকানিজমটাই এতদিন ধরে পড়েছে, লাস্ট দুইটা ক্লাস ধরে আমরা শুধু ডাইসাইড। আচ্ছা, এটা নিয়ে আর কথা বলবো না, যেটা বলতেছিলাম, এইগুলো যখনই ফাইবারের ভিতরে ঢোকে, ঢোকার পরে বন্ড গঠন করে না ফাইবারের সাথে, যেটা ফাইবারের ভিতরে ঢুকলো সেটার সাথে ফাইবারের সাথে ডাইস মলিকুলের আকর্ষণ ছিল, অ্যাফিনিটি ছিল, সাবস্ট্রাকটিভিটি ছিল। আচ্ছা, এটা বাদ দাও, কিছু কিছু ডাইস মলিকুলগুলো কি করে ওয়াটার মলিকুলের সাথে বিক্রিয়া করে, হচ্ছে নিজের জাত থেকে অন্য জাতের সাথে যা বিক্রিয়া করে। তো সেই বিক্রিয়াটা রিঅ্যাক্টিভ ডাইসের আমরা হচ্ছে ফিক্সেশন চ্যাপ্টারে দেখাইছি। আর সেলুলোজের সাথে বিক্রিয়া না করে, সেলুলোজের সাথে রিঅ্যাক্টিভ ডাই বিক্রিয়া না করে সে কি করে হাইড্রোক্সিল মানে ওয়াটারের, এটা এভাবে লিখতে পারো OH এটার সাথে রিঅ্যাক্টিভ ডাই বিক্রিয়া করে জাস্ট হচ্ছে পানির সাথে ওরা কোনো ফাইবারের সাথে কোনো অ্যাফিনিটি করে। বুঝলেন? সরি, সেলুলোজ অথবা ফাইবারের সাথে রিঅ্যাক্টিভ ডাই বিক্রিয়া করবে, এটাই তো হওয়ার কথা ছিল। এটাই হয়, কত হয়? 100টা ডাইস মলিকুল থাকলে তার 80% অথবা 80টা পর্যন্ত এইরকমই, বাকি 20 থেকে 25টা ডাই মলিকুল কি করে এই পানির সাথে ওয়াটার মলিকুলের সাথে বিক্রিয়া করে হাইড্রোলাইসিস হয়ে যায়। তখন এটা আর এমন কোনো ওর আকর্ষণ থাকে না যে ফাইবারের সাথে রিঅ্যাকশন করে, ফাইবারও কোনো অ্যাট্রাকশন করে। কথা বুঝলেন? এই জন্য রিঅ্যাক্টিভ ডাইকে যখন তোমরা ডাই করতে যাবো দেখবা যে অনেক কালার স্টেজ হয়ে যায়, পানিতে অনেক কালার থেকেই যায়, তাই না? সেই কালারফুল পানিতে তোমরা কি করো, একে ফেলে দাও অথবা সরাসরি তোমরা ড্রেনেজ করো নদী নালা, যেটা খুব খারাপ। আমার কথা কি বুঝতেছো? যারা ডাইকে আসে থেকে তোমরা রিলেট করতে পারতেছো? তাহলে প্র্যাকটিক্যালের সাথে এখানে কোনো ডিফারেন্স নেই যদি এটা বুঝে পারো। তুমি দেখবা যে 1 কেজি রোহন নিয়ে
1 কেজি 1000 গ্রাম রোম নিয়ে তুমি যদি 100 কেজি কাপড় ডাইং করো, তাহলে দেখা যাচ্ছে যে এটার জন্য 1000 গ্রাম 100 কেজি কাপড়ে পুরোটা ঢুকে গেলে তোমার 2% শেড হওয়ার কথা ছিল। সেখানে তোমার এখানে কিছুটা কম হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে 250 গ্রাম ধরো 250 গ্রাম ডাইসটা পানিতে মিশিয়ে গেছে, ওটা আর কোনো কাজে নেই। ডাইং শেষ হওয়ার পরে যে কালারফুল পানিটা থাকে সেটাকে যদি তুমি আবার কাপড় দিয়ে রং করতে চাও, ঢুকবে না, কারণ ওই ডাইসগুলো ওয়াটার মলিকুলের সাথে বিক্রিয়া করে হাইড্রোলাইসিস হয়ে গেছে। ওরা কোনো ফাইবারের সাথে অ্যাট্রাকশন করার কোনো অ্যাফিনিটি নাই, ইন্টারাকশন করার কোনো অ্যাফিনিটি নেই, ওটাকে বলে হাইড্রোলাইসিস। এবং এটা হচ্ছে ওয়েস্টেজ। এই হাইড্রোলাইসিসের আবার ইউজ করার বেশ কিছু রিসেন্ট কিছু রিসার্চ ওয়ার্ক আছে, আর্টিকেল আছে, সেগুলো আমি সময় পেলে দিয়ে দিলাম। এটা দিয়ে তোমার নাইলন আছে না, পলিঅ্যামাইড ফাইবার, তারপরে চোখ পার্ট, এগুলো দেখা যাবে। বেশ কিছু প্যারামিটার চেঞ্জ করে, মেকানিজম চেঞ্জ করে এটা দুটো অ্যাড করা যায়। যাই হোক, হাইড্রোলাইসিস একটা ইম্পর্টেন্ট টার্ম, এটা তোমরা নোট করতে পারো অথবা অনলাইন থেকে পাবো, বই থেকে পাবো। একজনের 2-3 ঘন্টা কথা বলতে পারে কাশ্মীর শ্রমিকটা। ডিসপাস ডাই, ডিসপাস ডাইটা হচ্ছে তোমার ডিসপাস ডাইকে পলিস্টার ডাই বলা হয়। পলিস্টার ডাই বলা হয়। পলিয়েস্টার, পলিস্টার নাম শুনছো কখনো? পলিস্টার নাম শুনছো না? আচ্ছা, ডিসপাস ডাই হচ্ছে তোমার এটা নরমালি অর্গানিক ডাইস বলা হয়ে থাকে, হাইড্রোফোবিক নেচারের। কি দেবো এরা, কি দিচ্ছ? ডিসপাস ডাইস নরমালি অর্গানিক হাইড্রোফোবিক নেচারের ফাইবারের উপর অ্যাপ্লাই করা হয়ে থাকে, যেমন পলিস্টার ফাইবার। ঠিক আছে, এবং এই ডিসপাস ডাইকে কেন ডিসপাস ডাই বলা হয়? এটা হচ্ছে এই ডাই হচ্ছে ওয়াটার ইনসলিবল এবং কলেডাল ফর্মে থাকে, এবং এটাকে জাস্ট কি করা হয় তোমার ডিসপারশন মিডিয়ামে পলিস্টার ফাইবার অ্যাপ্লাই করা হয়। ডিসপারশন এজেন্ট ইউজ করা হয় অথবা ডিসপারশন এজেন্ট লাগে যেটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশনের জন্য, এবং এটাকে তোমার হচ্ছে ক্যারিয়ারের মেথডের মাধ্যমে ক্যারিয়ার দিয়ে এটাকে ডিসপারশন করে এবং সাইজ ব্রেক করে এই ডিসপার্স ডাইসের ডাইস মলিকুল সাইজটা বড় থাকে, ব্রেক করে ক্যারিয়ারের মাধ্যমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ট্যাগ করা যায়। এবং রিসেন্ট যে মেথড সেটা হচ্ছে তোমার এইচটি, হাই টেম্পারেচার, হাই গ্লোবাল, হাই টেম্পারেচার হাই প্রেসার মেথড, যেখানে হচ্ছে 135 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ডাই করা হয়। এবং এর মেকানিজমটা গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে? বুঝছিলাম কে ছিল গত ক্লাসে? পলিস্টার ডাইয়ের মেকানিজম পড়েছিলাম। আর হিস্টোরি যদি বলি, 1922 সালে গ্রিন এবং সন্ডার্স নামক দুইজন কেমিস্ট কালারিস্ট ওনারা কি করেন, প্রথম হচ্ছে অ্যামাইনো গ্রুপের সাথে সোলোবেলাইজিং গ্রুপ অ্যামাইনো গ্রুপ অ্যাড করে দেয় অ্যাজ এ কম্পাউন্ডের সাথে, দেন ওনারা এটাকে হাইড্রোলাইসিস করে অ্যাজ এ কম্পাউন্ড প্রডিউস করে। পরবর্তীতে হচ্ছে এটা 1924 সালে ব্যাটারি এবং ইলিশ প্রোডিউস সালফোরিসিনোলিক অ্যাসিড SRA অ্যাসিটেট ফাইবার, অ্যাসিটেট ফাইবার নাম শুনছো? ট্রাইঅ্যাসিটেট অ্যাসিটেট ফাইবার, রিজেনারেটেড ফাইবার। এটা হচ্ছে কাঠের সেলুলোজ থেকে অথবা সেলুলোজ ওয়েস্টেজ থেকে জাস্ট রিজেনারেট করা হয় ফাইবারটাকে। সেই ধরনের ফাইবারকে অ্যাসিটেট ফাইবারকে সে
ডায়াসেটিক ফাইবারকে গাইড করার জন্য এই ধরনের এসআরএন প্রডিউস করে এবং সেটা হচ্ছে ডিসপার্সিং এজেন্টের মতো কাজ করে। পরবর্তীতে সেটাকে ডিসপার্স ডাই বলা হয়। ডিসপার্সিং কালারিং এজেন্ট হিসেবে ছিল, পরবর্তীতে এটাকে নামকরণ করা হয় ডিসপার্স এজেন্ট এবং এই এসআরএনটাই ক্যাপাবল টু ডাই অফ পলিস্টার অ্যাক্রাইলিক নাইলন। বুঝতে পারছি? খুব সংক্ষিপ্তভাবে আমি আগাচ্ছি, কিছু করার নেই, সময় নেই। প্রপার্টিস অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপার্স ডাইস হচ্ছে তোমার নন আয়োনাইজিং গ্রুপ। আয়োনাইজিং মানে কি? নন আয়োনাইজিং মানে dispersed dyes are non-ionizing dyes মানে কি বললাম? আসো, তুমি কি ক্লাসে আসছো? কোথায় আছো? তুমি এদিকে কিছু না, আমার সব কি টেরা নাকি? ক্লাসে আসো? কোথায় যাই ক্লাসে? আর কোথায় থাকবো? তোমার মনে কেন নাই? নন আয়োনাইজিং মানে কি? নন মানে কি? না না। আয়োনাইজিং মানে কি? আয়োনাইজ আয়ন মানে কি? নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন, তাই না? আচ্ছা, রিঅ্যাকটিভ ডাইসের ক্ষেত্রে আর এসে তৈরি, ধরো একটা রিঅ্যাকটিভ ডাই, এখানে বড় একটা বডি আছে, লাস্ট ক্লাসে যারা করছে তারা জানো, বিশাল একটা স্ট্রাকচার আছে, বেঞ্জিন রিং টিং দিয়ে স্ট্রাকচার আছে, আর এটা হচ্ছে সলিউলাইজিং। নরমালি বলা হয় থাকে রিঅ্যাকটিভ ডাইস আর সোডিয়াম সল্ট অফ সালফারিক অ্যাসিড। এটাকে যদি আমরা পানিতে দেই, এটা কি হয়? আয়োনাইজ হয়, মানে নেগেটিভ পজিটিভ চার্জ আলাদা হয়ে যায়। কিভাবে হয়? আমরা জানি সোডিয়ামকে পজিটিভ চার্জ না, এটা হচ্ছে নেগেটিভ চার্জ হয়, আর এটা সোডিয়ামটা হচ্ছে পজিটিভ চার্জ। এই মেটাল পার্টটা আলাদা হয়ে যায়, সোডিয়াম ধাতুটা আলাদা হয়ে যায় যখন পানি দিয়ে দিই। আচ্ছা, তাহলে এটা কি নেগেটিভ পার্ট অংশটা আলাদা হয়ে গেল না, পজিটিভ অংশটা আলাদা হয়ে গেল না পানিতে দেওয়ার পর? এবার ভেঙেই পানির সাথে দ্রবীভূত হয়। কথা বুঝো নেই? পানির সাথে দ্রবীভূত হয়, এটাকে বলা আয়োনাইজেশন, আয়োনাইজিং। কিন্তু এই ডিসপার্স ডাই পানিতে দিলে পানিতে মিশে যাবে, এদেরও ভালো ভাগের পদার্থ দূরে গেল। এটা হচ্ছে মলিকুলার আকারে, কলয়েডাল আকারে ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, এবং এই ডিস্ট্রিবিউশন করার জন্য ডিসপার্সিং এজেন্ট লাগে, এই জন্য এই ডাইসকে বলে ডিসপার্স ডাই। কথা কি বুঝছো? তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টিস, উই ক্যান সে ডিসপার্স ডাইস আর নন আয়োনাইজিং ডাইস। তারপরে ডিসপার্স ডাইস আর নন সলিউবল ইন ওয়াটার, বললাম না তখন পানিতে ওয়াটার বলে। ডাইস আর মলিকুলারলি ডিসপার্স, ওই যে বললাম মলিকুল জাস্ট কলয়েডাল ফর্মে এভাবে সলিউশনের মধ্যে তোমার রিঅ্যাক্টিভ ডাই কি হয়? পানিতে একেবারে দ্রবীভূত হয়ে যায়, বোঝা যায়। কিন্তু যদি আমরা ডিসপার্স ডাই দেখি তাহলে এরকম, ওই যে তোমরা শরবত খাও মাঝে মাঝে, খাও? আমি কখনো খাইনি, কিন্তু রাস্তায় দেখা যায় যে একটা গ্লাসের মতো ইয়ে আছে। তুকমা তুকমা তো তোমাকে বলে তোমার ভাষটা দেয় অনেকে এরকম, যদি আমরা একটু করে দেখি এবং মনে করি সাইজটা অনেক বড়, ডিসপার্স ডাইস। তোমরা যদি প্রপার্টিসটা ভালো বোঝো তাহলে অনেক কিছু নিজে থেকে লিখতে পারবে। রিকোয়ার্ড ডিসপার্সিং এজেন্ট ফর ডাই, এটা কিন্তু যেহেতু একটু বড় সাইজের, এজন্য এগুলো কি হয়? অনেক সময় কানেক্টেড হতে পারে, কাছাকাছি আসতে পারে এবং প্রেসিপিটেশন হতে পারে। এজন্য কন্টিনিউয়াস স্টাইলিংয়ের ব্যবস্থা করতে হয়, স্টাইলিংয়ের মোটরের সাহায্যে স্টাইলিংয়ের ব্যবস্থা করতে হয়। পাশাপাশি হচ্ছে এখানে ডিসপার্সিং এজেন্ট দিতে হয়, যেটা হচ্ছে পুরো সলিউশনের মধ্যে মানে ছড়ায় আছে। আচ্ছা, লাইট ফাস্টনেস, ওয়েট ফাস্টনেস খুবই ভালো। কেন ভালো এটা লাস্ট ক্লাসে বলছি। ওয়ার্ডলি ইউজ টু দ্য ডাই পলিস্টার ফাইবার, molecular sizes, আচ্ছা, in some case carrier is used for polyester dye.
ওই যে ক্যারিয়ার ডাইং করলে আমরা টেম্পারেচারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ডাইং করতে পারি ক্যারিয়ার যদি ইউজ করা হয়। ক্যারিয়ার কি করে এই ডাইস মলিকুলের সাইজটাকে রিডিউস করে দেয়, রিডিউস দ্য সাইজ অফ ডাইস মলিকুল। আচ্ছা, ক্লাসিফিকেশনে যদি আসি তাহলে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। তোমার হচ্ছে গ্রুপ এ বি সি তে ক্লাসিফাই করতে পারি, এটা জাস্ট ডিপেন্ড করতেছে ফাস্টনেস প্রপার্টিসের উপর। গ্রুপ এ টাইপের ডিসপ্লেটাইসের ফাস্টনেস প্রপার্টিস অনেক ভালো, এবার ক্যাটাগরিজ দেখে নিয়ে একটু ছোট কিছু না এগুলো বোঝা হচ্ছে। ট্রেড নেম অফ ডিসপাস ডাই, এটা হচ্ছে তোমরা টেকনোলজিতে পড়ছো, সেটা বুঝো যে অনেকটা যে আসলে কোন কোম্পানি কোন নামে ডিসপাস ডাইটা প্রডিউস করে থাকে। আচ্ছা, আমাকে যেতে হবে একটু ডিফারেন্সিয়াল ওখানে। মেকানিজম অফ ডিসপাস ডাইস ডাই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থাকবে পরীক্ষায়। মেকানিজম অফ ডিসপাস ডাই, প্রথমে কি করা হয়, পরে আচ্ছা আমি একটু শর্টলি বলি। ওই যে অ্যামরফাস সিরিজের লাস্ট ক্লাস আঁকাইছিলাম মনে আছে, ক্রিস্টালাইন অ্যামরফাস সিরিজ মনে নাই? এটার নাম কি? জীবনে মানে বাসায় দেখতে না কি বললাম না আপনাকে, না এটা তো ধরো হয় না, এটা বুঝাইছিলাম নাকি আঁকাইছিলাম? যেটা ধরো আপনি ঢাকাইছিলেন লাস্ট ক্লাস না কলেজটা কেমন বুঝাইছিলাম? কলেজটা টাইম কেমন বুঝাইছিলাম? তো স্যার কলেস্টার ডাইগুলো আপনার যখন কলেস্টার ডাইটা হয় ওর ভিতরে যে আপনার ফাইবার গুলো থাকে ওগুলো আপনার মানে ফাঁকা হয়ে যায় তখন ওই ফাঁকা হওয়ার জায়গাটা কই? কলেস্ট্রল তো টেম্পারেচার পাইলে পর সুইনিং হইলে সুইলা পায়, সেটাই তো এটা। কলেজটা ক্রিস্টালেটের পরিমাণ খুব বেশি, ফাঁকা জায়গা নাই, ফাঁকা জায়গা নাই। ন্যাচারাল ফাইবারের মধ্যে এই ক্রিস্টালাইন রিজন পরিমাণ কম থাকে। এটা বলছিলাম এটা কটন ফাইবারে এই অ্যামরফাস রিজনের পরিমাণ সেলুলোজিক ফাইবার বেশি থাকে। এজন্য আমরা বলছিলাম যে একটা কটন ফাইবারের একটা ছোট অংশ এটা। এটাকে যখন হচ্ছে তোমরা ইয়া করো, এক কেজি কটন ফাইবারকে যদি তুমি এমন কন্ডিশনে রাখলে, দেখবে যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে রাখলে 150 কেজি যদি রাখো তাহলে 850 গ্রাম 850 না 100 কেজি যদি হয় তাহলে 8.5 কেজি, 8.5 কেজি পানি একসাথে ভেতরে ঢুকতেছে। কোথায় ঢুকতেছে? এই যে ফাঁকা জায়গা আমার পছন্দের জন্য। আর এই জায়গায় ক্রিস্টালের রিজনে পুরো কিছু ঢোকার সুযোগ নেই। এখানে হচ্ছে অ্যাটমগুলো ক্লোজ থাকে, প্যারালাল থাকে, কোনো ফাঁকা স্পেস ফ্রি স্পেস থাকে। আচ্ছা, ডিসপাস ডাইয়ের ক্ষেত্রেও এরকম। ডিসপাস ডাইয়ের যেহেতু ফাইবারের সাথে কোনো ইন্টারঅ্যাকশন হয় না, আকর্ষণ নাই, হবে না স্যার কোনো বন্ড গঠন করা না, তাহলে কেমনে ডাইস মলিকুল ফাইবারের ভিতর থাকবে? থাকে। এজন্য কি করা হয়, ডিসপাস ডাইসের এই অংশটা, এই যে ক্রিস্টালাইন রিজন, এটা অনেক বেশি, ডিসপাস ডাইসের অনেক বেশি। এজন্য ময়েশ্চার লেভেল কত? কলেস্টেরল 0.4%, আর কটনে কত? 8.5%, তাই না? তাহলে এখানে অনেক বেশি অ্যামরফাস আছে। আর কলেস্টেরলের ক্ষেত্রে এই ক্রিস্টালাইন রিজনটা অনেক বেশি, মানে ফাঁকা জায়গা খুবই কম, তাই না? এখন এই জায়গাতে আসলে যেহেতু ফাইবারের সাথে ডাইস মলিকুলের কোনো ইন্টারঅ্যাকশন হচ্ছে না, তাহলে এই জায়গাতে ডাই মলিকুলগুলো কেমনে পেনিট্রেট করবে? তাহলে এই যে ফাইবারটা, এই ফাইবারের মধ্যে তুমি যদি ডাই মলিকুল পেনিট্রেট করতে চাও তাহলে কি করতে হবে? তোমার এটাকে তাপ দিতে হবে। তাপ কত? 130 থেকে 135 ধরো। টেম্পারেচার যদি তখন আস্তে আস্তে এটা কি হবে? সুই লাগাবো, সুই লাগাবো মানে এটা ফুল এদের করবে, একটু সফট হয়ে যাবে, তাই না? যখন সফট হবে তখন এর
ফাঁকা স্পেস তৈরি হবে। এই পরের ভিতরতে ডায়াগোনাল ঢুকবে, ডায়াগোনাল ঢুকবে। এরপর যখন তুমি টেম্পারেচারটা সরাই দেবা তখন কি হবে, সে আগে ডাইমেনশন ছিল এর আগে তখন এই ডায়াগোনালগুলো কি আটকে যাবে না, এরকম ছোট ছোট পোর তৈরি হবে। পরের মধ্যে ডায়াগোনালগুলো প্লেস হবে। কথা বুঝতেছো? যখন এটা মানে টেম্পারেচার করবে তখন আগে ডাইমেনশনে চলে আসবে, তখন ডায়াগোনালগুলো ট্র্যাপে পড়ে যাবে। আর ট্র্যাপে পড়ে গেলে তখন কি বের হওয়ার সুযোগ থাকবে না। আর তুমি নরমালি হচ্ছে কাপড় ওয়াশ করে বাসা বাড়িতে কত টেম্পারেচার? নর্মাল অবস্থা আছে। নরমালি কত টেম্পারেচার? 40-45 সর্বোচ্চ। যদি একটু তুমি ওয়ার্ম ওয়াটারে দাও, কুসুম গরম পানিতে 50 এই যে 130-35 এটা সুইল আপ করছে, টাইম করে ঢুকছে। আবার যদি তুমি এর চেয়ে বেশি টেম্পারেচার না দাও, টাইম করে বেরিয়ে আসবে না। তাহলে তুমি এই কাপড় দিয়ে তুমি গার্মেন্টস বানিয়ে পরো, নরমাল ওয়াশ করো অথবা ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করো, হট ওয়াটার ওয়ার্ম ওয়াটার, তো সেক্ষেত্রে তোমার কি কালার বের হওয়ার সুযোগ থেকে ফাইবারটা সুইল আপ হবে। তোমার এই বরগুলো করলে তার টাইম করে তো বেরিয়ে আসবে না। এই জন্য হচ্ছে পলিস্টার ফাস্টনেস প্রপার্টিস অনেক ভালো। এটা হচ্ছে মেকানিজমের একদম সিম্পলি শর্ট করে বললাম, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, ডিসপারসিং এজেন্টের কাজ কি? ফাংশন অফ ডিসপারসিং এজেন্ট ইম্পর্টেন্ট লিখে নাও। আমি আসলে ঠান্ডা জ্বরে লাস্ট 4 দিন ছুটিতে ছিলাম। আজকে প্রথম আসতে অবশ্যই জ্বরও আছে শরীরে। ঠান্ডা আছে এখন তারপর একটা হচ্ছে তোমার দেখো রিডাকশন প্ল্যান, এই কাজগুলো করবা। যারা ডাইংয়ে কাজ করো, আরসি করে না? জি স্যার। আরসি কোন কাপড়ে করে? স্ট্রিপ করে যেগুলো টনিং করতে হয় বা কারেকশন করতে হয় এটাই পলিস্টার। পলিস্টার পলিস্টার কটন যদি ব্লেন্ডেড হয় আরসি করতে হয় না? পলিস্টার কটন ব্লেন্ডেড এর ক্ষেত্রে কোন পার্টটা আগে ডাইং করতে হয়? পলিস্টার কারণ কি কটন যদি আগে করে কি পরে যে তাপ আর ওই স্টিপ সহ্য করতে পারবে না। কালার ফেড হয়ে যাবে স্টিপিং হয়ে যাবে, তাই না? কারণ কটন আমরা তোমরা নরমালি ডাইং করো সাইডে আর যদি হটবেড হয় 80-85, তো সেক্ষেত্রে যদি তুমি 125 শাড়ি কটন করার পর 125 টাকা করে দাও তাহলে কিছুই থাকবে না। এই জন্য কটন পলিস্টার ব্লেন্ডেড ফ্যাব্রিক করলে আমরা আগে পলিস্টার পার্টটা করে নিই, বুঝছো? আর পলিস্টার পার্ট করার পরে রিডাকশন যেটা ওই যে আসছে রেট দিতে হবে না দিতে হবে ধরো একটা ফ্যাব্রিক আছে এরকম স্ট্রাইপ একটা ফ্যাব্রিক, এটা হচ্ছে তোমার এই পার্টটা হচ্ছে কটন, এটা ধরো পলিস্টার, এইভাবে তুমি দিছো পরে দেখো। এখন এই পলিস্টার পার্টটা ডাই করে দিলে 135 ডিগ্রি সেন্টিগ্রেডে, ধরো তুমি রেড কালার দিয়ে করলা, হ্যাঁ হ্যাপি, হ্যাঁ আসতেছে। তোমরা কি শেষ করছো? কোন রুমে আছো? আচ্ছা আমি আসছি ফার্স্ট। হ্যাঁ তুমি কল দাও, আমি ক্লাসে, কল দাও, আমি ক্লাসে। তাহলে এই রেড কালার করছে, এটা ধরো তোমার সাদা আছে, কিন্তু তোমার কি হয় এই ডাইস মলিকুলগুলো তোমার তো এখানে রেড করছে না, সাদা অংশে কিছু ডাইস মলিকুল লেগে যায় না, লিড করছি কোনো বন্ড গঠন করে না, কারণ ডিসপ্লে বন্ড গঠন করবে না, কিন্তু তারপর তো লেগে থাকে না, আগলা কালার আনফিক্সড অবস্থায় থাকে, তাই না? ওটা ফিক্সিং হয় নাই, আনফিক্সড অবস্থায় থাকে। এটা দূর করার জন্য আমাদের সেই রেডটাই এই পলিস্টার পার্টও থাকতে পারে, কটনের পার্টও যেতে পারে, এগুলো হচ্ছে ক্লিনিং করতে। এখানে তোমার হচ্ছে হাইড্রোস ইউজ করা যেতে পারে, অ্যালকাল ইউজ করা যেতে পারে। এখানে একটা রেসিপি দেওয়া আছে, রেসিপিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তোমরা একটা দেখে হাইড্রোস কাস্টিং হাইড্রোস কাস্টিং দিয়ে করা এই তো গেল। আর মেথড আছে, মেথড আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ শেষ। ডিজাইন
কোশ্চেন আছে? আচ্ছা, গাইডলাইন দিয়ে একটা দিলাম, তিনটা মেনটেন করতে পারলে ভালো মার্ক পাবো, না হলে পাবো। তোমার রেজাল্ট তোমার হাতে, আমার কিছু করার নেই। তুমি ভালো পাইলে আমার কিছু যায় আসে না, খারাপ পাইলে কিছু যায় আসে। খারাপ করলে কিছু যায় আসে যে না আমি আসলে